আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে এনসিপির ওপর আওয়ামী লীগ ছাত্রলীগের দফায় দফায় হামলা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত 4। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বর্বরতার জন্য দায়ীদের অবশ্যই শাস্তি পেতে হবে, হুঁশিয়ারি সরকারের। শোক আর শ্রদ্ধায় সারা দেশে জুলাই শহীদ দিবস পালন। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিম হত্যার বিচার শেষ করার আশ্বাস 2 উপদেষ্টার। এবং শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 8 উইকেটের জয়, ম্যাচ সেরা শেখ মেহেদী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দফায় দফায় হামলা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের জেরে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে, যা বলবৎ থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এদিকে হামলার জেরে আওয়ামী লীগ কর্মীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক। হামলার মুখে গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নেয় এনসিপি নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমদের কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয়েছে খুলনায়। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। বিস্তারিত মাজেল হক মুহাজিরের প্রতিবেদনে। জুলাই পদযাত্রায় গোপালগঞ্জের পৌর পার্কে পথসভা শেষে মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতেই হামলার মুখে পড়ে এনসিপি নেতাকর্মীরা। হামলার মুখে অনেকটা অবরুদ্ধ হয়ে পড়ে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতাদের গাড়িবহর। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালায়। রণক্ষেত্রে পরিণত হয় পুরো গোপালগঞ্জ। পুলিশের সাথে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। ইটপাটকেল নিক্ষেপ, রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শহরে 144 ধারা জারি করে গোপালগঞ্জ জেলা প্রশাসন। নিরাপত্তার কারণে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ নেতাদের সার্কিট হাউসে নেওয়া হয়। কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পরে এপিসিতে করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় এনসিপি নেতাদের। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জের পৌর পার্কে পথসভায় জানান, যে কোনো মূল্যে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করা হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চলবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে জড়ো হবে। আজকে যে বাধা দেওয়া হলো, তারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের 6 জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। এর আগে দুপুর 1টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। গত রাত 8টা থেকে গোপালগঞ্জে চলছে কারফিউ। জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। নিজের ভেরিফাইড পেজে তিনি আরও জানান, পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।
গোপালগঞ্জে আজকে এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। তবে দেশের অন্যান্য সব জেলায় যথাসময়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতরাতে খুলনায় সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে আমাদের স্টেজে আমরা যাওয়ার আগে এক দফা হামলা হয়েছে, সশস্ত্র হামলা হয়েছে, স্টেজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সারা দেশের মানুষ এগুলো দেখেছে, আপনারা দেখেছেন। ফলে এটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের যে চরিত্র, ফ্যাসিস্ট বাহিনীর যে চরিত্র, মুজিববাদী সন্ত্রাসীদের, সেই উন্মোচন করেছেন। ফলে আমরা মুজিববাদীদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রাম আসলে শেষ হয়ে যায়নি। সাঁড়াশি অভিযান চালিয়ে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এনসিপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগে সংবাদ সম্মেলনে দাবি জানান সংগঠনের সভাপতি রিফাত রশিদ। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলাম। এছাড়াও গোপালগঞ্জে এনসিপির ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক ব্লকেড ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপি নেতাকর্মীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় গোপালগঞ্জ পরিণত হয় রণক্ষেত্রে। আর এই হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ, নওগাঁ, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় ব্লকেট কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। সন্ধ্যায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, ছাত্র জনতার উপর হামলা চালালে এর পরিণতি হবে খুবই ভয়াবহ। সারা দেশে আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। জুলাইয়ের সহযোদ্ধাদের যারা এখানে হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার না করা হয়, সাঁড়াশি অভিযান পরিচালনার ভিতরে ঢিলে তেতলামি করা হয়, তাহলে ছাত্র জনতা সারা বাংলাদেশ জুলাইয়ের মতো আবার অচল করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বিকেলে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলাম বলেন, 24 ঘন্টার মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে সারা বাংলাদেশের ছাত্র জনতা গোপালগঞ্জের অভিমুখে মার্চ করতে বাধ্য হবে। ফ্যাসিবাদের এই বাকি দোষর যারা আছেন, 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে না আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণকে সাথে নিয়ে পরবর্তী কঠোর কর্মসূচির মাধ্যমে বাকি দোষরদের গ্রেফতারে প্রশাসনকে আমরা বাধ্য করতে ময়দানে নামতে বাধ্য হব। হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বর্বর হামলার জন্য দায়ীদের অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মাটিতে সহিংসতার কোনো স্থান নেই, ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জে যে সহিংসতা হয়েছে তা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং অমার্জনীয়। শান্তিপূর্ণভাবে 1 বছর আগে বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালন করতে আসা তরুণ নাগরিকদের ওপর এমন হামলা তাদের মৌলিক অধিকার হরণের শামিল বলে মনে করে সরকার। আওয়ামী লীগ আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসীদের কঠোর হাতে দমনের বিকল্প নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে সেজন্য সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।
রাজনৈতিক কারণে কক্সবাজারে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের নামে পাঠ্য বইয়ে স্থান পায়নি বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে পেকুয়ায় মরহুমের কবর জিয়ারতের পর তিনি একথা বলেন। নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পর তার গ্রামের বাড়িতে যান ছাত্রদল নেতারা। এ সময় ওয়াসিমের পরিবারের খোঁজ খবর নেন তারা। গত বছর 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি। সরকারের দায়িত্বের প্রথম ধাপটি হওয়া উচিত ছিল যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া এবং যারা আহত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এটি এই অন্তর্বর্তীকালীন সরকারের একদমই আমরা যেটি ব্যর্থতা যেটি মনে হচ্ছে সেটি। ডিসেম্বরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড অনেকের বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যা মামলায় 3 আসামিকে 28 জুলাই হাজিরের নির্দেশ দিয়েছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ 8 আসামিকে অভিযোগ গঠনের শুনানির দিনে বুধবার হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় মোট 16 আসামির মধ্যে ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক। দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের 28 জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। অন্যথায় তাদের অনুপস্থিতিতেই চলবে মামলার বিচার। যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া আরেক মামলায় লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সহ 3 জনকে 28 জুলাই হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। নতুন আরেকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ দাখিল করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ তাদেরকে প্রডিউস করা হয় এবং সেই দিন থেকে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আনুষ্ঠানিকভাবে 2টি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে 4 আগস্ট। আরেক মামলায় 11 আগস্ট সাক্ষ্য নেওয়া হবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার বিচার শুরু হতে যাচ্ছে আগামী মাসে। বিচারের সার্বিক অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দ্রুত গতিতেই চলছে বিচার কাজ। জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই মানবতা বিরোধী অপরাধের তদন্ত ও বিচার চলছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। এতে শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-20 সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। কলম্বোয় লঙ্কানদের দেওয়া 133 রানের টার্গেট 21 বল হাতে রেখে 2 উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলেন লিটন তাওহিদরা। ম্যাচ সেরা মেহেদী হাসান আর সিরিজ সেরা লিটন দাস। পরাগারমানের রিপোর্ট। শ্রীলঙ্কা সফরে কখনো কোনো ফরম্যাটে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার 3 ম্যাচের টি-20 সিরিজ 2-1 জিতে সেই না পাওয়ার ক্ষতে প্রাপ্তির ঐতিহাসিক এক প্রলেপ দিল টাইগাররা।
টেস্ট এবং ওয়ানডে সিরিজ হেরে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বাংলাদেশের, কিন্তু টি-20 সিরিজের শুরুতেও হার, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফেরা। সিরিজ নির্ধারণী ম্যাচে 133 রানের টার্গেটে নেমে দলের স্কোরে কোন রান যোগের আগেই প্যাভিলিয়নে পারভেজ ইমন। এরপর তানজিদ হাসান তামিম ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং জুটিতে দলের স্কোরে যোগ 72 রান, কিন্তু 26 বলে 32 রান করা লিটন আর ইনিংসটিকে বড় করতে পারেননি। কামিন্দু মেন্ডিজের শিকার হয়ে সাজ করে ফেরেন। এরপর তাওহিদ হৃদয়কে নিয়ে সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তানজিদ হাসান তামিম। 2 উইকেটে 133 রান তুলে 21 বল বাকি থাকতেই জয় পায় টাইগাররা। 47 বলে তানজিদ 73 এবং 25 বলে তাওহিদ 27 রান করে অপরাজিত থাকেন। এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে 26 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এর মধ্যে 4টি উইকেটই তুলে নেন শেখ মেহেদী। শেষ পর্যন্ত 7 উইকেটে 132 রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। জয় দিয়ে সফর শেষ করলেও বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল, কারণ তাদের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ইতিমধ্যেই ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। পরাগ আরমান, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার দেয়া শর্ত না মানা পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইউক্রেনের আরও অঞ্চল দখল নেয়ার ইঙ্গিত দেন তিনি। এর আগে পুতিনের যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় হতাশা জানিয়ে ইউক্রেনে আরও শক্তিশালী অস্ত্র সরবরাহ ও কঠোর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তবে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্পের এই ঘোষণা পুতিন প্রশাসনকে হতাশ নয় বরং স্বস্তি দিয়েছে। এসব হুমকির মুখেও যুদ্ধ না থামানোর ঘোষণা দিয়ে পুতিন বলেছেন, রাশিয়া এর আগেও পশ্চিমাদের আরোপিত কঠোরতম নিষেধাজ্ঞা পার করে এসেছে। আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ্য করতে প্রস্তুত মস্কো। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে 8 বছর ধরে যুদ্ধ চলার পর 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ সেনা পাঠানোর নির্দেশ দেন পুতিন। এবার খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এখন ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে 14 জনের এই বহর বুধবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে বাকি সদস্যরা আসেন বিকেলে। পাকিস্তান চলে এলেও বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় আছে। স্বাগতিকদের সাথে শেষ টি-20 খেলা শেষে আজ ঢাকায় ফিরবে লিটন তামিমরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 20, 22 ও 24 জুলাই বাংলাদেশের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে সালমান আগার দল। আইসিসি এফটিপির বাইরে দুদেশের বোর্ডের সমঝোতায় আয়োজন করা হয়েছে এই সিরিজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গোপালগঞ্জে এনসিপির ওপর আওয়ামী লীগ ছাত্রলীগের দফায় দফায় হামলা, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত 4। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বর্বরতার জন্য দায়ীদের অবশ্যই শাস্তি পেতে হবে, হুঁশিয়ারি সরকারের। শোক আর শ্রদ্ধায় সারা দেশে জুলাই শহীদ দিবস পালন। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম হত্যার বিচার শেষ করার আশ্বাস 2 উপদেষ্টার। এবং শ্রীলঙ্কার মাটিতে প্রথম টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 8 উইকেটের জয়। ম্যাচ সেরা শেখ মেহেদী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।